কিনলো, আমাদের গভর্নমেন্ট একটা বিমান কিনলো, এটা কিন্তু সহজ ট্রায়ালেবিলিটি নাই। কাজে এটা খুব সহজে আমরা এটা দেখতে পারবো না। কি পারে আর কি, হ্যাঁ সিদ্ধিতে লাগবে এখন, হ্যাঁ এক মিনিট কিসেরটা, কিসের সিগনেচার এটা আমি পরে করে দিব, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি একটা। ট্রায়ালেবিলিটি হচ্ছে যেটা আমরা ট্রায়াল করতে, এটা ট্রায়ালটা হচ্ছে তোমার এটাকে আমরা বলি সাইকোমোটর, আমার নিজে এটা করতে পারে কিনা। আর অবজারভেবিলিটি আমি চোখে দেখি। দুটোর মধ্যে কিন্তু ট্রায়ালেবিলিটি মনে রাখবে, আমি একটি জিনিস অল্প পরিসরে করে বৃহৎ সিদ্ধান্ত নিতে পারি কিনা। আর অবজারভেবিলিটি হচ্ছে সব টেকনোলজি কিন্তু গুড থিং আমরা সাদা চোখে দেখি না। হ্যাঁ, যেমন ধানের উৎপাদন বা জমিতে ইউরিয়া সার দেওয়ার রেজাল্ট এটা আমরা সরাসরি দেখতে পাই, কিন্তু অর্গানিক সার দিলে যে মাটির স্বাস্থ্য ভালো হয় এটা কি কৃষকরা দেখতে পায়? এটা কি সরাসরি তারা দেখতে পায়? না স্যার। এটা কিন্তু দেখতে না। পায় না। বা তুমি যদি আইপিএম টেকনোলজি ইউজ করো, তার মাধ্যমে যে এনভায়রনমেন্টের জন্য ভালো হচ্ছে, এটা কি কৃষকরা বুঝতে পারে? এটা কিন্তু বুঝতে পারি না আমরা। সো দিস ইজ অবজারভেবিলিটি, একটা টেকনোলজির অবজারভেবিলিটি আছে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি আমরা ট্রায়াল করে অবজার্ভ করতে পারি, হ্যাঁ এটা ঠিকই আছে, কিন্তু সবসময় আমরা ট্রায়াল করে অবজার্ভ করতে পারি না। ঠিক আছে, জি সবসময় স্যার। আমরা সব জিনিসের অবজারভেশন আমরা ট্রায়াল করতে করতে পারি না। কিছু করতে জি পারি, স্যার। আর বাকিগুলিকে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হয়। এই যেটার আন্ডারস্ট্যান্ড সহজে করা যায় এটাকে আমরা বলি এটার অবজারভেবিলিটি বেশি, আর যেটার আন্ডারস্ট্যান্ড সহজে করা যায় না সেটার অবজারভেবিলিটি কম। এই সহজ বলতে আমরা একটা ডাইমেনশন হচ্ছে খালি চোখে যদি আমরা দেখতে পারি, আরেকটা হচ্ছে আমরা যদি মনে মনে বুঝতে পারি। আরেক হ্যাঁ, কাজেই মনে মনে খালি চোখে হচ্ছে খুব সহজ অবজারভেবিলিটি, আর মনে মনে বুঝতে পারা এটা হচ্ছে হায়ার লেভেল অবজারভেবিলিটি। কাজে যেটার তোমার ইজি অবজারভেবিলিটি বেশি বা খালি চোখে দেখতে পারি যে প্রযুক্তির রেজাল্ট, যেমন প্রোডাকশন এনহান্স হচ্ছে আমার খালি চোখে দেখার টেকনোলজি। হ্যাঁ, আর ডিজিজ রেজিস্ট্যান্স অথবা তোমার সয়েল ফার্টিলিটি এনহ্যান্সমেন্ট এগুলি খালি চোখে দেখার টেকনোলজি না। ঠিক আছে, জি স্যার। এই এই কাজে এই পাঁচটি জিনিস আমরা কিন্তু মাথায় রাখার চেষ্টা করব। এই পাঁচটি জিনিস আমরা মাথায় রাখার চেষ্টা করব। আহ, আহ, আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস যাচ্ছি, সেটা হচ্ছে টাইপস অফ ইনোভেশন। ইনোভেশন গুলি তিন রকম হতে পারে। ইনোভেশনের প্রকারভেদ এটা তিন রকম। একটা হচ্ছে ইনক্রিমেন্টাল ইনোভেশন, একটা হচ্ছে প্রিভেন্টিভ ইনোভেশন, টেবু ইনোভেশন। প্রথম দুইটা আমরা খুব সহজেই বুঝতে পারি। ইনক্রিমেন্টাল ইনোভেশন হচ্ছে যেই ইনোভেশনটা তোমার কোনো বেনিফিটকে বাড়িয়ে দেয়। যেমন আমি নতুন একটি জাতের ধান উৎপাদন করলে সেটি আমার উৎপাদন বাড়িয়ে দেয়, কাজে প্রোডাকশন এনহান্সিং ইনোভেশন। আবার ধরো কোনো একটা প্রযুক্তি গ্রহণ করার পরে আমার আমার অর্থনৈতিক লাভ বেড়ে যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার প্রফিট এনহান্সিং ইনোভেশন। অর্থাৎ যেই ইনোভেশন আমাকে ইনক্রিমেন্ট করে, ইনক্রিমেন্ট দেবে, বাড়িয়ে দেয়, সেটাকে আমরা বলি ইনক্রিমেন্টাল ইনোভেশন। প্রিভেন্টিভটা কি, যেই ইনোভেশন কোনো কিছু প্রিভেন্ট করতে পারে, কোনো কিছু ঠেকিয়ে রাখতে পারে। যেমন কোনো একটি নতুন জাত সেটি কোনো একটা নির্দিষ্ট ইনসেক্ট বা কোনো নির্দিষ্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারে, কাজে সেটাকে আমরা বলবো প্রিভেন্টিভ ইনোভেশন। ঠিক আছে, এই দুটো বোঝা গেল, ইনক্রিমেন্টাল এন্ড প্রিভেনশন। ইনক্রিমেন্টাল হচ্ছে যেই কারণে যেটা পারফরমেন্সকে এনহান্স করে, আর প্রিভেন্টিভ হচ্ছে যেটা আনডিজারেবল পারফরমেন্সকে প্রতিরোধ করে, এটা হচ্ছে প্রিভেন্টিভ ইনোভেশন। এই দুইটি হচ্ছে মূল ইনোভেশনের টাইপ। আরেকটি ইনোভেশন আছে
যেটা আমরা কোনো পারফরমেন্সকে ইনক্রিজ করে বা কোনো পারফরমেন্সকে প্রতিরোধ করে এইভাবে আমরা বলি না। হ্যাঁ, এবং এটা কিছুটা টেবু সিস্টেম আমরা বলি, যে যেটা আমরা ওপেন ওইভাবে আমরা আলোচনা করি না, বা কালচার টু কালচার আমাদের টেবু সিস্টেমে এটা মানে আমাদের এক ধরনের বিধি নিষেধ আছে সমাজে কালচারালি। যেমন ধরো তোমার বার্থ কন্ট্রোল যে ডিভাইসগুলি রয়েছে, হ্যাঁ, আমরা মানুষরা যেটা ইউজ করি, হ্যাঁ, সেই মানে বার্থ কন্ট্রোল বা বার্থ প্রোটেকশন যে ডিভাইসগুলি, এটা হচ্ছে এক ধরনের টেবু ইনোভেশন। হ্যাঁ, আবার এই টেবুটা কিন্তু কোনো সোসাইটিতে এটা মানে টেবু হিসাবে আছে, কোনো সোসাইটিতে টেবু নাই। ধরো আমাদের দেশে মানে আমি একটা খুব মজার ব্যাপার দেখি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি যখনই আমার মানে ফ্যামিলির যারা ফিমেল মেম্বার আছে তাদের জন্য তাদের যে স্যানিটারি ন্যাপকিন বাজারে কিনতে যাই, কোনো দোকানে কিনতে যাই, তখন দেখি ওরা একেবারে সাদা কাগজ দিয়ে মুড়িয়ে আমাকে এটা দিচ্ছে। আমি বলি, এটা তুমি সাদা কাগজ দিয়ে মুড়িয়ে দিচ্ছ কেন? হুম, বলছে না স্যার, সবাই এইভাবে নিতে পছন্দ করে, এটা কি জানি। হ্যাঁ, আমি বলছি, এটা কি? এটা তো একটা ন্যাচারাল জিনিস। হ্যাঁ, অর্থাৎ আমার কাছে এটা টেবু কিন্তু না, কিন্তু অনেক মানুষের কাছে এটা কিন্তু টেবু। বা পুরুষদের যে তোমার বার্থ কন্ট্রোল ইয়াগুলো আছে, জিনিসগুলো আছে, এটা হচ্ছে টেবু। দেখা যাচ্ছে কোনো দোকান থেকে কিনলে এটা তারা মুড়িয়ে দেয়, কিন্তু আবার অন্য একটা সোসাইটিতে যদি যায় এগুলো ওপেন। কাজে টেবুটা হচ্ছে ডিপেন্ড করে সোসাইটি টু সোসাইটি ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আরেকটা টেবু যেটা এখন খুব হট আলোচনার জন্য আমি বলছি, অন্য কোনো এটা ডিসকাস করবো না এটা নিয়ে। সেটা ধরো আমাদের ইসলামের যে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছবি আঁকা। হুম, তার ছবি আঁকা ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের জন্য একটা টেবু। এটা করা যাবে না। হ্যাঁ, কঠিন ভাবে নিষেধ আছে, করা যাবে না, কোনো ছবি আঁকা যাবে না, আর নবীর ছবি তো আঁকা যাবেই না। এটা এমন শক্ত টেবু ছিল, আমাদের নবী যখন এসেছেন সেই সময় কিন্তু তার বহু আগের 100 200 1000 2000 আগের মানুষজনের ছবি কিন্তু আছে। তুমি সেই তুমি সেই মানে মিশরের যারা ফেরাউন ছিল তাদের ছবি কিন্তু আছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি নাই, কারণ এই জিনিসটা কঠিনভাবে নিষিদ্ধ ছিল। তার জন্য পরবর্তীতে কিন্তু কেউ চিন্তা করে আঁকতে পারে না তার ছবি। এটা কেউ আমরা জানি না উনি দেখতে কেমন ছিলেন। আমরা সামাইলে তিরমিজি শরীফের যে সামাইলে তিরমিজি অনুষদ, সেখানে তার মানে চেহারার সুন্দর বর্ণনা আছে একটা চ্যাপ্টারে। কিন্তু এটা ধরো ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন তারা এটা বুঝতে চায় না। হ্যাঁ, তারা মনে করে আমি যদি যিশু খ্রিস্টের ছবি আঁকতে পারি, আমি যদি মরিয়মের ছবি আঁকতে পারি, আমি যদি গৌতম বুদ্ধের ছবি আঁকতে পারি, আমি যদি কৃষ্ণর ছবি আঁকতে পারি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি আঁকতে আমার কি অসুবিধা? কাজে এই যে টেবু, এই টেবুটা কিন্তু আবার ডিপেন্ড করে সোসাইটি টু সোসাইটি, কালচার টু কালচার। হ্যাঁ, এটা নিয়ে আর ডিটেল আলোচনা করব না, এটা তোমরা সামাজিক মাধ্যমে জানো এই বিষয়গুলি। কাজে এই টেবুটা আমি বুঝতে চেষ্টা করছি। অনেক ইনোভেশন আছে যেটা হয়তো টেবু, হ্যাঁ, এটা প্রিভেন্টিভ বা ইনক্রিমেন্টাল এই হিসেবে আমরা বলি না। দিস ইজ থার্ড ক্যাটাগরি অনলি। আজকের আমরা এটার পরে কি একটা স্লাইড আছে? আরেকটা স্লাইড আছে। হ্যাঁ, আমরা আজকে 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। 1 ঘন্টা 10 মিনিট হতে যাবে, আর পরে যাবো না, আমাকে আবার ডাকতেছে এক জায়গা থেকে। টাইপস অফ ইনোভেশন থেকে আবার আমরা সরাসরি আমরা প্রোডাক্টিভ পারপাস থেকে দেখতে পারি, আর কি ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি। কিছু কিছু ইনোভেশনকে আমরা প্রোডাক্ট ইনোভেশন বলি, অর্থাৎ যেটি প্রোডাকশনের জন্য ব্যবহার হবে। যেমন মানে ফার্টিলাইজার, সিড, নিউ ভ্যারাইটি, এটা হচ্ছে প্রোডাক্ট ইনোভেশন। কিছু কিছু ইনোভেশন হচ্ছে প্রসেস ইনোভেশন, যেমন কৃষি যন্ত্রপাতি, এটা হচ্ছে প্রসেস ইনোভেশন। ইরিগেশন, এটা হচ্ছে প্রসেস ইনোভেশন। কম্পিউটার একটা প্রসেস ইনোভেশন। সরাসরি প্রোডাক্ট করে না, কিন্তু এইটির ইউজে প্রোডাক্টকে আমাকে লাইফে অনেক সুবিধা তৈরি করে দেয়। আর হচ্ছে বিজনেস মডেল ইনোভেশন, যে ইনোভেশনগুলি থিঙ্কিং ইনোভেশন, থিওরিটিক্যাল ইনোভেশন, যেগুলি নতুন থিওরি, হ্যাঁ, বা নতুন মডেল, নতুন চিন্তাধারা। হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস মডেল। ধরো আমরা এগ্রিকালচার আছে, যেমন কমন ইন্টারেস্ট গ্রুপ, সিআইজি, এই নামটা তোমরা শুনেছো, বা তোমরা সামনের বছর যখন ফিল্ড ট্রিপে যাবা তখন এই নামটা শুনবা, সিআইজি। দিস ইজ এ ফার্মার কোঅপারেটিভ মডেল ইনোভেশন এক ধরনের। বা আইপিএম, এটা হচ্ছে আইপিএম যে স্কুলগুলো রয়েছে, এটা হচ্ছে ফার্মার গ্রুপ ইনোভেশন।
সেরকম ইনোভেশন গুলো এরকম মানে ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে 3 রকম হতে পারে: প্রোডাক্ট ইনোভেশন, প্রসেস ইনোভেশন, বিজনেস মডেল ইনোভেশন। লাস্ট অন কনসিকোয়েন্স অফ ইনোভেশন। একটা ইনোভেশন আমরা যখন গ্রহণ করব তখন তার কিছু প্রতিক্রিয়া আমাদের মাঝে রয়েছে। হ্যাঁ, আমরা ইনোভেশন যখন গ্রহণ করব তার কিছু প্রতিক্রিয়া আমাদের মধ্যে রয়েছে বা তার কাছে কিছু ইমপ্যাক্ট আমাদের মাঝে রয়েছে। সেই প্রতিক্রিয়াগুলি কি? এই প্রতিক্রিয়াগুলি আমরা 3 ভাবে দেখতে পারি। একটা হচ্ছে প্রত্যেকটির মানে বাইফার্কেট, দুই রকম প্রতিক্রিয়া থাকতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে যেমন একটা হচ্ছে এই প্রতিক্রিয়াটি ডিজায়ারেবল হতে পারে, আনডিজায়ারেবল হতে পারে। আমি যে প্রযুক্তি গ্রহণ করলাম তার ফলাফল ডিজায়ারেবল হতে পারে এবং তার ফলাফল আনডিজায়ারেবল হতে পারে। ডিজায়ারেবল হচ্ছে আমরা যেটি আশা করছিলাম, আর আনডিজায়ারেবল আমরা যেটি আশা করি নাই এরকম হতে পারে। এই আনডিজায়ারেবলটা হচ্ছে মানে যেটা খারাপ সেই অর্থে মানে ব্যবহার করা হয়েছে। কাজে একটা প্রযুক্তির ফলাফল ডিজায়ারেবল হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমি ধরেছি একটি নতুন ইনসেক্টিসাইড স্প্রে করেছি, সেইটা করার কারণে আমার ইচ্ছা ছিল একটি ইনসেক্টকে মেরে ফেলা, কিন্তু সেটা করতে গিয়ে দেখলো ইনসেক্ট মারার জন্য যেটুকু তার কাজ করার কথা সেটুকু হয় নাই। হ্যাঁ, সেটা আনডিজায়ারেবল। আমি যেটা আশা করেছিলাম সেটা হয় নাই, বিপরীত হয়েছে, আনডিজায়ারেবল। আরেক ধরনের কনসিকোয়েন্স অফ ইনোভেশন হচ্ছে ডাইরেক্ট ভার্সেস ইনডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে যেটার ফলাফল সরাসরি দেখা যায়, আর ইনডিরেক্ট হচ্ছে যেটার ফলাফল সরাসরি দেখা যায় না। যেমন আমরা একটু আগে উদাহরণ দিয়েছি আমার অবজারভেবিলিটির ক্ষেত্রে, আমি যখন কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি, ইউরিয়া, তারপর টিএসপি, এমপি, এটার ফলাফল আমরা সরাসরি দেখতে পারি। কিন্তু যখন আমি গোবর সার ইউজ করি বা মালচিং ইউজ করি বা ক্রপ রোটেশন ইউজ করি, এটির ফলাফল সহজে দেখা যায় না। হ্যাঁ, তো এরকম কতগুলি যেই প্রযুক্তির টেকনোলজি ফলাফল ডাইরেক্ট সেটা মানুষ তাড়াতাড়ি গ্রহণ করে, যেটি ডিজায়ারেবল সেটি তাড়াতাড়ি গ্রহণ করে। আবার ধরো অ্যান্টিসিপেটেড ভার্সেস আনএন্টিসিপেটেড। অ্যান্টিসিপেটেড হচ্ছে যেটি আমি আগে থেকে চিন্তা করেছি ফলাফল আসবে। আবার অনেক সময় অনেক নতুন প্রযুক্তির ফলাফল এমন চলে আসে যেটা আগে থেকে চিন্তাই করা যায় নাই। তোমরা খেয়াল রাখো 1 নম্বর এবং 3 নম্বরের মধ্যে পার্থক্য আছে কিন্তু, ডিজায়ারেবল, আনডিজায়ারেবল, অ্যান্টিসিপেটেড, আনএন্টিসিপেটেড। ফর এক্সাম্পল আমরা আমাদের দেশে এখন থেকে 20 বছর আগে আফ্রিকান মাগুর চাষ শুরু করেছিলাম। আফ্রিকান মাগুরের নাম তোমরা অনেকে শুনেছ, কারণ আমাদের দেশে যে মাগুর তার চেয়ে এটি 7 থেকে 8 গুণ সাইজে বড় হয় এবং ন্যাচারালি এর দামও বেশি হবে, কৃষকের জন্য লাভ হবে। কিন্তু আফ্রিকা এটা হচ্ছে অ্যান্টিসিপেটেড। আমি যদি আফ্রিকান মাগুর চাষ করি আমার রেজাল্ট ভালো হবে এবং আমার প্রোডাকশন ভালো হবে। দিস ইজ অ্যান্টিসিপেটেড অ্যাকশন, হ্যাঁ, আফ্রিকান মাগুরের। কিন্তু দেয়ার আর অলসো আনএন্টিসিপেটেড কনসিকুয়েন্স অফ আফ্রিকান মাগুর। তোমরা কেউ জানো আফ্রিকান মাগুরের আনএন্টিসিপেটেড কনসিকুয়েন্স কি ছিল? কারো জানা আছে? স্যার অন্য মাছগুলোকে খেয়ে ফেলতো স্যার। ভেরি গুড। সে অন্য মাছ খেয়ে ফেলে। খেয়ে ফেলে না, ধরো এগুলো তো অন্য বিভিন্ন ছিল, আফ্রিকান মাগুর হচ্ছে একেবারে পারভেসিভ, অন্য সব মাছ খেয়ে ফেলে। মানে পুকুরে অন্য যত মাছ আছে তা খেয়ে ফেলে। শুধু তাই না, সে মানুষও খেয়ে ফেলে। একটা মানুষকে যদি বা যে কোনো প্রাণীকে যদি অজ্ঞান করে বা মেরে পুকুরের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যায় কয়েক ঘন্টা পরে সেই মাগুর সেটাকে খেয়ে ফেলেছে, বা একদিন পরে খেয়ে ফেলেছে। সো দিস ইজ আনএন্টিসিপেটেড। তাহলে এই মাগুর যদি আমাদের ন্যাচারাল ওয়াটার বডিতে কোনো কারণে চলে যায়, তাহলে আমাদের ন্যাচারাল ওয়াটার বডিতে যত যত ছোট মাছ, সিস আমরা যেগুলিকে বলি, ফিশারিজের ভাষায় একটা শব্দ আছে সিস, স্মল ইন্ডিজিনাস স্পেসিস। যে সকল মাছের মানে আকার কত 6 ইঞ্চির নিচে হয় সেগুলোকে স্মল ইন্ডিজিনাস স্পেসিস বলি আমরা। সেই স্মল ইন্ডিজিনাস স্পেসিস গুলি খুবই ভ্যালুয়েবল মাছ। একটি দেশের
ইন্ডিজিনাস মাছ, যে মাছগুলি একবার মানে চলে গেলে আর সহজে পাওয়া যাবে না। কাজেই যে প্রবলেমটা আছে, যদি এটা আমাদের ন্যাশনাল ওয়াটার বডিতে চলে যায় তাহলে একটা বিশাল সমস্যা হবে। কাজে যে এইটা হচ্ছে টেকনোলজির অ্যান্টিসিপেটেড ভার্সেস আনএন্টিসিপেটেড। ফর এক্সাম্পল ধরো এখন থেকে লাঙ্গল যখন আসলো, লাঙ্গলের অ্যান্টিসিপেটেড এফেক্ট কি ছিল? লাঙ্গলের কারণে আমাদের জমি আমরা খুব সহজে চাষাবাদ করতে পারবো, কিন্তু লাঙ্গল ব্যবহারের কারণে এটার যে হার্ড মানে প্লাউ প্ল্যান নিচে তৈরি হয়, এটা ছিল আনএন্টিসিপেটেড ইফেক্ট, এটার কনসিকুয়েন্স। আবার ধরো ডিডিটি যে এসেছে আমাদের, ধরো আমাদের ইনসেক্টিসাইড গুলো যে এসেছে, সেটার অ্যান্টিসিপেটেড অ্যাকশন ছিল আমাদের মানে ক্ষতিকর পোকামাকড় মেরে ফেলবে, কিন্তু আনএন্টিসিপেটেড ছিল তাদের যে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স গুলি তৈরি হচ্ছে। একেবারে অ্যান্টিবায়োটিকের অ্যান্টিসিপেটেড এফেক্ট ছিল এটা হিউম্যান বডিতে যে ব্যাকটেরিয়াগুলিকে বা অন্যান্য বায়োটিক এগুলিকে মেরে ফেলবে, কিন্তু বডিতে যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে বা সেন্সিটিভিটি কমে যাচ্ছে, এটা হচ্ছে আনএন্টিসিপেটেড এফেক্ট, অর্থাৎ যেটা আমরা আগে চিন্তা করি নাই। আমরা কোনো একটা টেকনোলজি ইউজের আগে যেটা চিন্তা করি নাই, এরকম কোনো কনসিকুয়েন্স যদি তৈরি আসে, তাহলে এটাকে আমরা বলি আনএন্টিসিপেটেড কনসিকুয়েন্স। এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে তোমরা বলো আনডিজারেবল এবং আনএন্টিসিপেটেড দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার, আনডিজারেবল এর ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে এটা হতে পারে কিন্তু আমরা এটা চাচ্ছি না, আর আনএন্টিসিপেটেড এর ক্ষেত্রে হচ্ছে আমরা জানতাম না যে এই ইফেক্টটাও হতে পারে, সেটা আমরা দেখতে পাই। এক্স্যাক্টলি, ভেরি গুড। তবে একটু ফাইন টিউনিং আমি করি। আনডিজারেবল হচ্ছে আমি যেই অ্যাকশনটা ডিজায়ার করেছিলাম সেইটা হয় নাই, বিপরীতটা হয়েছে। অর্থাৎ আমি চেয়েছিলাম যেন এই পোকাটা মারা যায়, কিন্তু দেখা গেল এই পোকা তো মারা যায় নাই, বরং ওই পোকা ঠিকই আছে বা বরং বেড়ে গেছে বা অন্য পোকার আক্রমণ হয়েছে। এটা আনডিজারেবল। আর আনএন্টিসিপেটেড যেটা আমি চিন্তাই করতে পারি নাই, আনএন্টিসিপেটেড। ঠিক আছে, এই জিনিসগুলি তোমরা এটা সুবিধা আছে, তোমরা যদি নেটে সার্চ দাও এগুলি সম্পর্কে অনেক লিটারেচার পাবে, কাজে এটা তোমরা তৈরি করে নিতে পারো। সো আমার মনে হয় আজকের ক্লাস আমরা আর বেশি নিব না, এখানে শেষ করে দিব। 90 মিনিট আর নেওয়া হচ্ছে না। তো এটা হচ্ছে আমাদের মানে কোভিড এর পূর্ববর্তী যে জিনিসটা হচ্ছে সেটা রিভিউ আমাদের এই পর্যন্তই। তো তোমাদের অ্যাটেন্ডেন্স আমি নেই নাই না? তোমাদের অ্যাটেন্ডেন্স আমি এইভাবে নিব না, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিব এখন থেকে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য। 5 মিনিট সময়টা আমি কিভাবে দিব? তোমরা তোমাদের যে চ্যাট বক্স আছে সবাই সবাই তোমার আইডিটা লিখে তোমরা শোনো, চ্যাট বক্সে একটা কাজ করবা। হ্যাঁ, তুমি কিন্তু যদি তোমার বন্ধুকে কোনো মেসেজ দিতে চাও তাহলে প্রাইভেটলি মেসেজ দিও, কমন মেসেজ দিও না। তোমরা নিজেদের আলাপ করো, যদি আমার এখানে দেখা যায় এটা খারাপ দেখা যায়। স্যার একটা কথা বলার ছিল স্যার। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ স্যার, আমাদের যে এখানে যে চ্যাট লিস্ট আছে এটা সম্ভবত ইয়া থেকে বের হয়ে গেলে মানে চ্যাটগুলা রিমুভ হয়ে যেতে পারে। না, এটা চ্যাট রিমুভ হবে না কেন? কারণ আমি রেকর্ড করতেছি। আচ্ছা স্যার, তাহলে আমরা ইয়াতে ওখানে আইডিটা দিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ স্যার, একটা কথা। হ্যাঁ বলো প্লিজ। স্যার, একজন জানিয়েছে যে সে ছিল কিন্তু 5-7 মিনিট আগে তার কারেন্ট চলে গেছে, সে বের হয়ে গিয়েছে। সে কি করবে? যোগাযোগ করার জন্য। আচ্ছা জি স্যার। আমি দেখতে পাচ্ছি এই যে 95 ছিল, এখন 91 জন আছে। আচ্ছা সবাই মানে আমি তাহলে তোমার অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেব? সবাই তোমার আইডিটা দিয়ে, যাদের আইডি ইনবিল্ট আছে, যেমন কতগুলো আইডি আমি দেখতে পাচ্ছি এতে আছে, আর কতগুলো আইডি কিন্তু নাই। হ্যাঁ, যেমন আমার সিআর তৌহিদের আইডি আমি দেখতে পাচ্ছি না। তোমরা সবাই কিন্তু নামের সাথে আইডিটা দিয়ে নিও। হ্যাঁ, বা যাদের অনেক আইডি নাই, তোমরা আইডিটা দিয়ে তোমরা একটা করবা আমাকে। আইডিটা ওটা ইজি না, আমরা পার্টিসিপেন্টকে ডান দিকে ক্লিক করলে আইডি চলে আসে, আমরা নেমটা চেঞ্জ করে দিতে, রিনেম করে দিতে পারি। তোমরা সবাই একটা, আমি একটু জানতে চাচ্ছি এই যে কোভিড এর যে তোমরা 8 মাস ঘরে বসে কাটালা, হ্যাঁ, তুমি প্রত্যেকের কাছে জানতে চাচ্ছি তুমি কোন বিষয়ে এই সময়টাকে ইউটিলাইজ করেছো, হাউ ইউ ইউটিলাইজ ইউর টাইম ইন কোভিড। একটা পার্টিকুলার কোন একটা বিষয়ে তুমি ইউটিলাইজ করেছো কিনা? স্যার ঘুমায়। হ্যাঁ,
না, সেটা তুমি ঘুমিয়ে করছো কি যেভাবে করছো সেটা এখানে বলার দরকার নাই। হ্যাঁ, আমি দেখতে চাই তোমরা কিভাবে ইউজ করেছো। কাজে সবাই তোমার আইডি দিয়ে তুমি মেইনলি অনেকে আছে অনেক কিছু শিখেছো বা কিছু করেছো, এই জিনিসটা আমি দেখতে চাই। সবাই তোমার চ্যাট বক্সে এটা লিখবা, লিখে তোমরা বের হয়ে চলে যাবা, ঠিক আছে? তো তোমরা শুরু করো, তোমরা চ্যাট বক্সে লিখো, লিখে এখন 5 মিনিট সময়, এই সময়ের মধ্যে চ্যাট বক্সে লিখে তোমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করো। স্যার আমার একটু নেটের সমস্যা হয়েছিল স্যার, আমি কি শুধু আইডিটা লিখে চলে যাব স্যার? এখন তুমি আর কিছু লিখতে পারবে না, মন্তব্য লিখতে পারবে না? জি স্যার, লেখা যাবে স্যার। হ্যাঁ লেখো। হ্যাঁ, হোয়াট ইউ হোয়াট ফর হোয়াট ইউ কনসেন্ট্রেট ইউর টাইম ইন কোভিড। কোভিড এর যে সময়টা তুমি বাড়িতে কাটিয়েছো, সেই সময়টা তুমি আসলে কোন বিষয়ে কনসেন্ট্রেট করেছো সেটা একটু লিখো, লিখে তোমার আইডি নাম্বারটা দিয়ে তুমি লিভ নিয়ে চলে যাও।